আহ, প্রথমেই যেহেতু এটা 35তম বিসিএস থেকে সিলেবাসে নতুন আছে, তো আপনারা এটার সাথে নতুনভাবে ইউজ টু, এটার কোয়েশ্চেন বেশি এখন পর্যন্ত আসে নাই। কারণ আপনি যদি অৌকিক নিয়মের অঙ্ক করেন কিংবা অন্যান্য চ্যাপ্টার যেগুলো আছে যেমন বীজগাণিতিক সূত্র বলি, আমরা 10তম বিসিএস থেকে কোয়েশ্চেন পাবো। কিন্তু এটার সিলেবাসে ইনক্লুড করা হয়েছে 35তম বিসিএস থেকে। তো এর মধ্যে যে প্রশ্নগুলো এসেছে, প্রশ্নগুলোর আলোকে আমরা কিন্তু খুব বেশি আইডিয়া করতে পারবো না যে এই প্যাটার্নের কোয়েশ্চেন আসে। একেবারে ধরাবাঁধা নিয়ম নেই, আমাদের ওই কন্টেন্টগুলো পড়তে হবে, পাশাপাশি আনুষঙ্গিক আসার মতো কিছু পড়তে হবে। আর যারা অনেকে হয়তোবা বলে যে বিগত বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করলে অনেকটুকু হয়ে যায়, সেটা অন্য চ্যাপ্টারের বেলায় কিছুটা কাজ করলেও এই বিন্যাস সমাবেশের বেলায় অবশ্যই কাজ করবে না। এখান থেকে প্রশ্নের আমরা যদি একটু দেখি যে কীরকম প্রশ্ন এসেছে এখন পর্যন্ত, আমাদের 36, তারপর হচ্ছে 38 এবং 40, এই তিনটা বিসিএসে এই টপিক থেকে কোশ্চেন এসেছে। 36, 38 এবং 40, এটার মাত্র হাফ সেট কোশ্চেন এসেছে, যেটা বিন্যাস থেকে এসেছে। মার্ক ছিল হচ্ছে 2.5। আর এটার একটা ফুল সেট কোশ্চেন হয়েছে। ফুল সেট মানে তো জানেন, আড়াই আড়াই 5। সেক্ষেত্রে বিন্যাস থেকে দিয়েছিল হচ্ছে আড়াই মার্ক, আর সমাবেশ থেকে সেম আড়াই। আর 40 বিসিএসে পুরো কোশ্চেনটাকে এসেছে, দুইটা কোশ্চেন, সেটা এসেছে সমাবেশ থেকে। তো তার মানে আমরা এখানে দেখতে পারবো যদি পার্সেন্টেজ ধরি, তাহলে সমাবেশ থেকে বেশি কোশ্চেন এসেছে এখন পর্যন্ত রিটেনে। আবার বিসিএস প্রিলিতেও বিন্যাসের তুলনায় সমাবেশের কোশ্চেনটুকু একটু বেশি এসেছে এখন পর্যন্ত। তো কম্পারেটিভলি এখানে সমাবেশের কোশ্চেন আসার হার বেশি হলেও, যেহেতু গত বছর একটি ফুল সেট এসেছে সমাবেশ থেকে, তা আমরা ধারণা করতে পারি, যে আমার ধারণা ব্যক্তিগত, এটা ভুলও হতে পারে, তো এবছর যদি আসে তাহলে বিন্যাস থেকে হয় ফুল সেট আসবে, নতুবা এই 38তম বিসিএসের মতো হাফ বিন্যাস থেকে হাফ সমাবেশ থেকে আসার সম্ভাবনা বেশি। আবার আসবে যে এরকম গ্যারান্টেডও না, কারণ টোটাল 12টা কোয়েশ্চেন আসে, সিলেবাসের টপিক অনেক, সেই তুলনায় যেমন 35-এ আসে নাই, 37-এ আসে নাই, সেভাবে নাও আসতে পারে, তবে আসার সম্ভাবনাটাই বেশি। এই হচ্ছে প্রশ্ন নিয়ে আমার যদি প্রাথমিকভাবে একটু কথা বলি সেটা। তো আমি এত বিস্তারিত কথা অ্যানালাইসিস অটোমেটিক্যালি পড়তে পড়তে চলে আসবে। যে কোয়েশ্চেনগুলো বিসিএসে এখন পর্যন্ত এসেছে, তা শুরুতে আমি জিনিসগুলো আলোচনা করব না, এটা টাইপ টু টাইপ ভাগ করে পড়াবো, অতএব ওই টাইপের মধ্যে চলে আসবে। তো আপনারা যদি ক্লাসগুলো করেন, আশা করি বিন্যাস সমাবেশের উত্তরটা করতে পারবেন। তো শুরু করি আমাদের আজকের টপিক, বিন্যাস। যেহেতু নতুন, সেক্ষেত্রে আরেকটা কথা বলি, আপনারা আমার যে কথা যতটুকু বলেছি, এই কথার স্পিডটুকু আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে কিনা, নাকি আরও স্লো হবে, এটা একটু আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক জানতে চাচ্ছি, যে আমি যে গতিতে কথাগুলো বলছি এটা কন্টিনিউ হবে নাকি আরেকটু স্লো হবে। একটু কমেন্ট করেন, তাহলে সেই প্রেক্ষাপটে আমি বলবো। বিন্যাস এবং সমাবেশ, এটার সবচেয়ে বড় একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে নতুন সিলেবাস, আর আরেকটা পজিটিভ সাইড হচ্ছে আপনাদের পড়ানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রিলিতেও এই টপিকটি ছিল। তো আমি আশা করি একটু প্রাথমিক ধারণা আপনাদের সবারই আছে, যেটা হয়তো প্রিলিতে কমার্স কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য অনেকের জন্য নতুন হতে পারে। তো যেহেতু আপনারা প্রিলি পরীক্ষা দিয়ে রিটেনে বসতে পারবেন এরকম একটা এক্সপেকটেশন নিয়ে আপনারা ক্লাস করছেন, যতজনই করে থাকেন, সেক্ষেত্রে আপনারা আশা করি কিছুটা আইডিয়া আপনাদের আছে। তো একেবারে ফান্ডামেন্টাল থেকে আমি শুরু করব না, কিছুটা আইডিয়া আছে ধরে নিয়েই হচ্ছে আমি করব। তো বিন্যাস সমাবেশের অঙ্ক করতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি শুরুতে আমরা ফেস করি, সেটা হচ্ছে অঙ্ক বুঝতে পারা, যে কোনটা অঙ্ক বিন্যাসের কিংবা কোনটা সমাবেশের। শুরুতে এই জিনিসগুলো, অর্থাৎ বিন্যাস এবং সমাবেশের পার্থক্যটা কি, আমরা সেটা বুঝি না। যেমন আমরা সবাই জানি বিন্যাসে আমাদের এনপিআর সূত্র ইউজ হয় বেসিক্যালি,
সূত্র আরেকটা আছে। আর সমাবেশের মধ্যে NCR ইউজ হয়। আমরা যে কোনো একটা স্পেসিফিক ভ্যালু যদি চিন্তা করি, আমাদের ধরেন 5P4 কিংবা আমি যদি এখান থেকে 5C4 ইউজ করি, আমরা যদি এই মানটা ভাঙি, যে মান আসবে এটা ভাঙলে কিন্তু একই মান আসবে না। যেমন এটার মান 120, এটার মান কিন্তু মাত্র 5। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যখন কোনো কিছুতে পি ইউজ করে ক্যালকুলেশন করি কিংবা সি ইউজ করে ক্যালকুলেশন করি, আমাদের মান কিন্তু ভিন্ন ভিন্ন মান আসে। কারণ বিন্যাসের জন্য একরকম মান আসবে, সমাবেশের জন্য আরেক রকম মান আসবে। তো কোন একটা অঙ্ক আমাদের পরীক্ষায় যখন আসে, ধরেন একটা স্টুডেন্ট 5P4 ইউজ করলো, কিন্তু আসলে সে বুঝতে পেরেছে 5 এবং 4 দুইটা সংখ্যা হবে। এই সংখ্যাটা সে পিক করতে পেরেছে ঠিকমতো, কিন্তু অঙ্কটা কি বিন্যাসের নাকি সমাবেশের সেটা বুঝতে পারে নাই। যার জন্য সে বিন্যাস ধরে নিয়ে যদি পি ইউজ করে, তাহলে তার রেজাল্টটা কিন্তু ভুল চলে আসবে যদি অঙ্কটা সমাবেশের হয়ে থাকে। এই জন্য আমাদের শুরুতে জরুরি অঙ্ক বিন্যাস নাকি সমাবেশ সেটা চেনা। তো এটা আপনারা যখন অঙ্ক করবেন, করতে করতেই আইডিয়া হয়ে যাবে। তবে প্রাথমিকভাবে আমি কিছু শব্দ বলে দেই, যে শব্দগুলো অর্থাৎ কি ওয়ার্ড দেখে বোঝা যায় যে অঙ্কটা বিন্যাসের নাকি সমাবেশের। শুধু এই শব্দগুলো জানলেই যে চলবে এরকম না, এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে, সেটাও আপনারা করবেন। তবে প্রাথমিকভাবে আমি কিছু শব্দ লিখে দিচ্ছি, যে কি ওয়ার্ড, যে অঙ্কগুলো আমি বিন্যাসেরগুলো এখানে লিখছি, আপনারাও লিখে নিতে পারেন। আর সমাবেশেরগুলো আমি এখানে লিখব। আসলে অনেক আছে, আমি শুধু প্রয়োজনীয়গুলো লিখব, ঠিক আছে। এটাতে থাকবে আপনার প্রশ্নে স্পষ্টত উল্লেখ থাকবে বিন্যাস করার কথা। কিংবা বিন্যাসের আরেকটা সমার্থক শব্দ আছে বিন্যস্ত করা। কিংবা আমাদের সংখ্যা গঠনের যে অঙ্কগুলো তা সাধারণত বিন্যাস হয়, কিংবা শব্দ গঠন। এই চারটাই আমাদের বিন্যাসের জন্য বেসিক্যালি আমাদের ইম্পর্টেন্ট। এর বাইরেও আরও আছে, যেমন আপনি মন্ত্রিসভা গঠন করলেও আপনার অঙ্ক বিন্যাসের হবে, কিন্তু আলটিমেটলি কোনো অঙ্ক আসে না কিংবা আসার সম্ভাবনা নেই। আপনাদের যেটুকু দরকার আমি সেইটুকু শুধু লিখেছি। অপ্রয়োজনীয় কোনো কিছু আমি পড়াবো না। আমি শুরুতে বলে দিই, আমি ম্যাথ যেমনই পারি, ঠিক আছে, আমি কতটুকু পারি, আমার পণ্ডিতি মানে আপনাদের প্রদর্শন করাটা আমার মুখ্য না। যেটুকু প্রয়োজন আমি সেইটুকু পড়াবো, ঠিক আছে। তো বিন্যাস করা, বিন্যস্ত করা, সংখ্যা গঠন এবং শব্দ গঠন, আমাদের বিন্যাসে 4 রকমের প্যাটার্ন মূলত বেশি আসে। এই শব্দগুলো যদি কোনো অঙ্কে পান তাহলে বুঝতে পারবেন অঙ্কটা হচ্ছে বিন্যাসের। সমাবেশের বেলায়ও এরকম কিছু শব্দ আছে, যেমন প্রথম হচ্ছে বাছাই করা। বাছাই করা কিংবা বলতে পারে নির্বাচন করা। নির্বাচন করা। তাছাড়া আমাদের হচ্ছে কমিটি গঠন কিংবা দল গঠন। দলের পাশাপাশি আপনারা গ্রুপ গঠন লিখতে পারেন, দল কিংবা গ্রুপ গঠন। এছাড়া আছে করমর্দন করা, যেটা হ্যান্ডশেক আর কি। আমরা বাংলা অনেক সময় কিছু কিছু ওয়ার্ড ইউজ টু না, ইংলিশ ইউজ টু। হ্যান্ডশেক যেটা, এটা হচ্ছে করমর্দন করা, এটা হলো সমাবেশের হবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে ক্ষেত্র গঠন। ক্ষেত্র গঠনের ভিতরে আপনারা কি ওয়ার্ড লিখে রাখেন, যেমন সরলরেখা গঠন কিংবা ত্রিভুজ গঠন কিংবা চতুর্ভুজ গঠন, এর বেশি আসবে না। এই ক্ষেত্র গঠনের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে সমাবেশে পড়বে। তাহলে বিন্যাসের তুলনায় সমাবেশে একটু বেশি দিলাম, কারণ সমাবেশের এই ক্রাইটেরিয়াগুলো কোশ্চেন আসার পসিবিলিটি বেশি। তাহলে এই ওয়ার্ডগুলো আপনারা একটু লিখে রাখবেন, একটু মুখস্থ করবেন, যেন এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারেন অঙ্কটা বিন্যাসের নাকি সমাবেশের। কারণ পরীক্ষায় তো আর টাইটেল থাকবে না যে অঙ্কটা বিন্যাসের কিংবা সমাবেশের, পরীক্ষায় স্পেসিফিক অঙ্ক থাকবে, তো সেখান থেকে আমাদের ধরতে হবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক কথা। এরপরে আমাদের আসবে হচ্ছে এই মান বের করা, আমাদের 5P4 কিংবা 5C4 ভ্যালু বের করা। তো এটা আপনারা হয়তো বা প্রিলিতে শিখে আসছেন। তো আমার যখন ম্যাথ করার সময় আসবে আমি 2-1টা দেখাবো কীভাবে মান বের করতে হয়। আমি চলে যাচ্ছি। তো আমার যেহেতু আজকের টপিক বিন্যাস, আমি বিন্যাস এবং সমাবেশে যাচ্ছি। তো এই শব্দগুলো দেখে আমাদের অঙ্ক আইডেন্টিফাই করব। এখন আমরা এই চ্যাপ্টারে NPR এবং N পাওয়ার R এই দুইটা সূত্র পড়ব হচ্ছে বিন্যাসের জন্য।
আর সমাবেশে কিন্তু একটাই সূত্র, সমাবেশের সূত্র হচ্ছে এনসিআর। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস বাছাই করার পদ্ধতি হচ্ছে এনসিআর। আর এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে সাজানো হচ্ছে এনপিআর। কিন্তু বিন্যাসে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এনপিআর আর একটা হচ্ছে এন পাওয়ার আর। কেন দুইটা সূত্র? আমরা যদি চিন্তা করি, যেমন আপনি 1 2 3 4 5, আমাকে 5টা ডিজিট দিল, মানে অঙ্ক দিল, দিয়ে আপনাকে বলা হলো আপনি 4 ডিজিটের একটা সংখ্যা তৈরি করবেন। কথা বুঝছেন? আপনাকে বলা হলো 4 ডিজিটের সংখ্যা তৈরি করবেন। এখন আপনি কতগুলো সংখ্যা তৈরি করতে পারবেন? এটা যদি আপনাকে শুধু প্রশ্ন করা হয়, তাহলে আপনাকে স্বাভাবিকভাবে একটু ক্লুলেস কোয়েশ্চেন হয়েছে এখানে। এই 5টা ডিজিট ইউজ করে আপনি 4 ডিজিটের সংখ্যা তৈরি করবেন। আপনি দুই রকমভাবে সংখ্যাটা তৈরি করতে পারবেন। দেখেন, একটা হচ্ছে আমি 1 4 5 3 এরকম একটা সংখ্যা নিতে পারি, কিন্তু অল্টারনেটিভলি আমি নিতে পারি 2 2 4 4 আর একটা সংখ্যা। তাহলে এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কোথায়? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের এই সংখ্যাটাতে প্রত্যেকটা ডিজিট ইউজ হয়েছে মাত্র একবার, কিন্তু এখানে দেখেন একাধিকবার ইউজ হয়েছে, অর্থাৎ রিপিট এসেছে। তো রিপিটের বাংলা হচ্ছে পুনরাবৃত্তি। আপনাদের প্রশ্ন তো বাংলা এবং ইংলিশ আলাদা কোশ্চেন হলেও মেজরিটি পার্সেন্টে আপনারা বাংলা মিডিয়ামে পরীক্ষা দিবেন, সেই হিসাবে আপনাদের পুনরাবৃত্তি কথাটা থাকতে পারে। এখন খেয়াল করেন, একবার অর্থাৎ একবার করে ইউজ করে আমি 4 ডিজিটের কতগুলো সংখ্যা তৈরি করতে পারবো, সেটা হচ্ছে আসলে এনপিআর সূত্র দিয়ে হবে। আর রিপিট যে জিনিসগুলো ইউজ করতে পারবো সেটা হচ্ছে এন পাওয়ার আর দিয়ে হবে। তাহলে আমরা কখন এনপিআর ইউজ করব, কখন এন পাওয়ার আর ইউজ করব? দুইটাই কিন্তু বিন্যাস। সংখ্যা গঠন মানে হচ্ছে বিন্যাস। আমি প্রথমে বলি, সংখ্যা গঠন মানে হচ্ছে আপনার বিন্যাস। তাহলে বিন্যাসের ভিতরে আপনি সংখ্যা থেকে আপনার স্টক, মনে রাখেন এটা হচ্ছে আপনার স্টক, এখান থেকে আপনাকে অপশন দিয়েছে 4 ডিজিটের সংখ্যা। তাহলে আপনি দুই রকমভাবে নিতে পারতেছেন, সিঙ্গেল, রিপিট। তাহলে পরীক্ষায় আপনাকে এই ক্লুগুলো বলা থাকবে, আপনার দুইটা সূত্র ইউজ করে বিন্যাসের অঙ্ক করতে হবে, কিন্তু যে কোনো একটা ইউজ করলে হবে না, মানে ইচ্ছা মতো না, আপনাকে অঙ্ক ভেদে স্পেসিফিক হয়ে যায়। তাহলে আমরা কখন বুঝবো এনপিআর ইউজ করব, কখন এন পাওয়ার আর ইউজ করব, এটার জন্য আপনাদের কিছু কথা জানতে হবে। অতএব আপনারা এইটার বেলায় তীর দিয়ে লেখেন, দুইটা কন্ডিশনে আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে? এনপিআর ইউজ করার কন্ডিশন হচ্ছে দুইটা। প্রশ্ন যদি এরকম ক্লু থাকে যে আপনাকে একবার মাত্র ব্যবহার করা হবে, কিংবা ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে এই কথাটা বলা থাকবে, একবার মাত্র ব্যবহার করে কিংবা ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে, তখন আমাদের সূত্র ইউজ হবে এনপিআর। আপনারা একটু লিখে রাখেন, আমি সবগুলো এখন লিখছি না। দুইটা কন্ডিশন লিখে রাখেন, এনপিআর এর পাশে এই দাগ দিয়ে লেখেন একবার মাত্র ব্যবহার করা, অবলিক দিয়ে লেখেন ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে, তখন আমাদের ইউজ হবে এনপিআর। আর যদি প্রশ্নে বলা হয় এক বা একাধিকবার ব্যবহার করে, অবলিক দিয়ে লেখেন পুনরাবৃত্তি সহ ব্যবহার করে। তাহলে এক বা একাধিকবার ব্যবহার করে কিংবা পুনরাবৃত্তি সহ ব্যবহার করে, তখন হচ্ছে এন পাওয়ার আর। এখন এই দুইটা আসলে মূলত কথা। তাহলে এটার কথা কি কি? একবার মাত্র ব্যবহার করা কিংবা ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে। এটার কথা কি? এক বা একাধিকবার ব্যবহার করা কিংবা পুনরাবৃত্তি সহ। এখন পরীক্ষায় সংখ্যাবাচক কোশ্চেন মাঝে মধ্যে এরকমভাবে আসে যে পুনরাবৃত্তি ছাড়া, কথাটা থাকে পুনরাবৃত্তি ছাড়া। দেখেন, পুনরাবৃত্তি সহ যদি এন পাওয়ার আর হয়, তাহলে পুনরাবৃত্তি ছাড়া কি? এনপিআর। তাহলে আপনাকে বিন্যাসের অঙ্ক করতে গেলে সর্বপ্রথম কি করতে হবে? এই সূত্র সিলেক্ট করতে হবে। আপনি যখন স্পেসিফিক ফর্মুলা পেয়ে যাবেন, তখন আপনার শুধু দুইটা ডাটা প্রয়োজন, এন এর মান এবং আর এর মান। এই দুইটা ডাটা আপনি দিয়ে দেবেন। এটা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কন্ডিশন দিবে, সেই কন্ডিশনের আলোকে আমাদের এন এর মান পিক করা, আর এর মান পিক করা, এই দুইটা আসলে মূলত কাজ। বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা, এই চ্যাপ্টারগুলোতে ভাষাগত প্যাচ বেশি মারে। এই জন্য আপনাকে অঙ্কের ক্যালকুলেশন কিন্তু সবগুলো একই পলিসি। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন অঙ্কের জন্য ভিন্ন ভিন্ন ক্যালকুলেশন পলিসি না, পলিসি অলমোস্ট সেম ক্যালকুলেশন। আপনার শুধু কাজ হচ্ছে এন এর মান এবং আর এর মান পিক করা বিভিন্ন কন্ডিশনে।
তো এই পুরা সিনারিওটাকে যদি আমি একটু ডায়াগ্রাম আকারে দিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারেন এরকমভাবে। আপনার একটা রাস্তা, মনে করেন যে আপনার একটা গেম খেলছেন, অনলাইন গেম, আপনাকে কয়েকটা লেভেল পার হতে হবে, তাহলে আপনার হচ্ছে গেমে উইনার হবেন। ঠিক এটাও মনে করেন যে আপনাকে কয়েকটা স্টেপ পার হতে হবে, তাহলে বিন্যাস সমাবেশের অঙ্কটা হচ্ছে মোটামুটি ক্লিয়ার হবে। দেখেন আপনার ফার্স্ট হচ্ছে, মনে করেন যে এটা একটা বক্স, আপনাকে এই জায়গা থেকে স্টার্ট করছেন অঙ্ক। আপনার সামনে দুইটা রাস্তা আছে। আপনাকে যখন বিন্যাস সমাবেশের অঙ্ক হবে, আপনার সামনে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে বিন্যাসের এই স্টেপ পার হলে, আর একটা হচ্ছে সমাবেশ। তাহলে আমরা কি ক্লু দেখে বিন্যাসে যাব, সমাবেশে যাব, আপনাকে কিন্তু বলা আছে। আপনারা বাসায় এই ডায়াগ্রামটা সুন্দর করে একটা পেজে ড্র করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের ক্লিয়ার হবে অঙ্কগুলো বুঝতে। এই জায়গায় ডায়াগ্রামে লিখবেন বিন্যাস চেনার জন্য যে শব্দগুলো লিখেছি সেগুলো, অর্থাৎ সংখ্যা গঠন, শব্দ গঠন, বিন্যাস করা, বিন্যস্ত করা, এগুলো। আর এই জায়গায় লিখবেন এই যে কমিটি গঠন, বাছাই করা, নির্বাচন করা, দল গঠন, এগুলো। কথা ক্লিয়ার? তারপর আপনি যখন বিন্যাস অঙ্ক সিলেক্ট হলো, তখন বিন্যাসের পরে কিন্তু আপনার অঙ্ক সিলেক্টের পরে আপনার সামনে আবার দুইটা দরজা ওপেন হয়ে গেল, যে আমি কি ফর্মুলা ইউজ করব। আমাকে হয় ফর্মুলা ইউজ করতে হবে NPR, অথবা ফর্মুলা ইউজ করতে হবে N⁻R। দেখেন দুইটা সূত্র, বক্সটা N⁻R, একটা হচ্ছে NPR আর একটা হচ্ছে N⁻R। তাহলে বিন্যাস অঙ্ক পিক করার পর আমি যখন সূত্র ইউজ করতে যাব, তখন আমার কাজ কি? এটা ইউজ করবো নাকি এটা ইউজ করবো? আমাকে ক্লু প্রশ্নে দেওয়া আছে। যদি প্রশ্নে বলা থাকে একবার ব্যবহার করে, একবার কিংবা ভিন্ন ভিন্ন, তখন কি আমি NPR ইউজ করব। আর যদি বলে পুনরাবৃত্তি সহ কিংবা এক বা একাধিকবার, এক বা একাধিক, আপনারা সুন্দর করে লিখে নেবেন, আমি আলাদা আলাদা বলেছি। আপনি ফর্মুলা সিলেক্ট করলেন, এরপরে আপনার কাজটা কি দেখেন তো? এরপর আপনার কাজ হচ্ছে N এর মান এবং R এর মান ফাইন্ড আউট করা। এটা তো ঠিক সেম, আপনার কাজ হচ্ছে N এর মান এবং R এর মান পিক করা। সমাবেশের যখন সূত্র সিলেক্ট হবে, তখন কিন্তু তার একটাই সূত্র, NCR। তাহলে এটারও কাজ কি? N এর মান এবং R এর মান পিক করা। তাহলে এই হচ্ছে আপনার বিন্যাস সমাবেশের ট্র্যাক লাইন। আপনি ফাইনালি আপনি বের হবেন আপনার N এবং R এর মান দিয়েই, সেটা অঙ্ক বিন্যাসের হোক কিংবা সমাবেশের হোক। আপনি একটা জায়গা থেকে শুরু করেছেন, ফার্স্ট আপনার কাজ হচ্ছে অঙ্ক ডিসিশন নেওয়া, আমার যে কাঙ্ক্ষিত অঙ্কটা সেটাকে বিন্যাসের নাকি সমাবেশের। আপনার সিলেক্ট হলো ধরেন বিন্যাস, তখন আপনি বিন্যাসের অঙ্কটা করবেন। আপনাকে অবশ্যই একটা সূত্র লাগবে, আপনি কোন সূত্র পিক করবেন? আপনার তো সূত্র দুইটা আছে। তাহলে আপনি প্রশ্নের শব্দ দেখবেন যে আপনার কি ক্লু দেওয়া আছে, সেই ক্লু অনুসারে সূত্র সিলেক্ট করবেন, অ্যান্ড ফাইনালি N এর মান এবং R এর মান। তাহলে আমি N এবং R এর মান নিয়েই তো আজকের ক্লাস এবং আগামী 3 দিন যে ক্লাস নেব, এই সব ক্লাসে যে এত এক্সপ্লেনেশন করব, সবগুলোর মূল উদ্দেশ্য কিন্তু আমার N এবং R ফাইন্ড আউট করা। N আর ফাইন্ড আউট করলে তো আমাদের এই সূত্রগুলো দিয়েই হচ্ছে অঙ্ক হবে। ঠিক আছে? তো আমরা এখন স্পেসিফিক টাইপস অঙ্কতে যাব। তার আগে আপনারা একটু কমেন্ট করেন যে আমার এই এতটুকু আলোচনা সবাই বুঝতে পেরেছেন কিনা। আপনাদের আরও ক্লিয়ার হবে যখন অঙ্ক এক্সাম্পল দিয়ে আসবো, তখন পুরোপুরি ক্লিয়ার হবে, কিন্তু শুরুটা ক্লিয়ার কিনা যে অঙ্ক বিন্যাসের এই হচ্ছে দেখে। এখন অ্যাকচুয়ালি বিন্যাস এবং সমস্যার পার্থক্যটা কোথায় আপনারা কমেন্ট করেন এবং আমি বলি। ধরেন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, বিন্যাস এবং সমস্যার পার্থক্যটা কি? ধরেন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্রিকেট টিম 15 সদস্যের একটা দল সাধারণত বিশ্বকাপগুলোতে থাকে। তো বাংলাদেশ 15 সদস্যের দল, ধরেন ইন্ডিয়া বিশ্বকাপে যাবে। তো সেই যে 15 জন গেল, এখন কোনো একটা দেশের বিপক্ষে, ধরেন ইন্ডিয়ার বিপক্ষে আমাদের বাংলাদেশের খেলা, তাহলে আমরা অবশ্যই একটা একাদশ সাজাবো। ঠিক আছে? তাহলে আমি যে একাদশ সাজাবো, আমার স্টক কি? 15 জন। তাহলে 15 জন থেকে আমি একটা একাদশ সিলেক্ট করব। এই যে কাজটা করব, এটা হচ্ছে সমাবেশ, বাছাই করা। এখন আমি যখন একাদশটা পিক করব, তখন ধরেন আমরা ব্যাটিং পেলাম, তখন ব্যাটিংয়ে আমি কাকে আগে পাঠাবো, কাকে পরে পাঠাবো, এই যে ব্যাটিং অর্ডারটা অ্যারেঞ্জমেন্ট করা, ওই কাজটা হচ্ছে বিন্যাসের কাজ। আমি আবারও বলছি, আপনি একটা ক্রিকেটের 15 জন সদস্য থেকে আপনি মাঠে যে একাদশটা সাজাবেন,
একাদশ নামাবেন, এই কাজটা হচ্ছে সমাবেশ। তারপর ওই একাদশটাকে আপনি যে ফরম্যাটে ব্যাটিং অর্ডারটা রিঅ্যারেঞ্জমেন্ট করবেন সেটাই হচ্ছে বিন্যাসের কাজ। কিংবা আপনি যদি ফুটবলের প্রেক্ষাপটে বলেন, ধরেন ফুটবলের ওয়ার্ল্ড কাপের টিমগুলো থাকে 23 সদস্যের, সেখান থেকেও আমরা ফার্স্টে একটা একাদশ সিলেক্ট করব, ওই কাজটা হচ্ছে বাছাই করা, এটা সমাবেশের কাজ। তারপর কে কোন পজিশনে খেলবে, কোন ফরমেশনে খেলবে, এটাকে 4-4-2-এ খেলবে নাকি 4-3-3-এ খেলবে, ওই যে ফরমেশনগুলো বিল্ড আপ করা, ওই কাজগুলো হচ্ছে বিন্যাস। দ্যাট মিন্স আপনার প্রতিটা বিন্যাসে কিন্তু একটা ইনডিরেক্টলি সমাবেশ আগে চলে আসে, আপনাকে সমাবেশ করেই বিন্যাস করতে হবে, ঠিক আছে? এই জন্য সমাবেশের কাজ ওয়ে থাকে কম, বিন্যাসের ওয়ে থাকে বেশি। এই জন্য আপনারা যদি উত্তর অ্যানালিসিস করেন, দেখবেন সমাবেশের অঙ্কের উত্তরগুলো থাকে ছোট ছোট, কিন্তু বিন্যাসের অঙ্কের উত্তরগুলো থাকে বড় বড়, কারণ সেখানে আপনার কাজ বেশি। আমি চিরাচরিত ফরম্যাটে আপনাকে কথা বললাম না, কারণ ওই যে ABC দিয়ে উলট পালট করে করে এটা সবাই বোঝাই, আপনারা সব বইয়ে পাবেন, এটা বললাম না। আমার অঙ্ক যখন আসবে অটোমেটিক্যালি ইনশাল্লাহ অন্যভাবে পারবেন। তো আপনারা এইটুকু জিনিস বুঝতে পেরেছেন কিনা এটা ওকে, থ্যাংক ইউ। আমি এখন পরবর্তীতে টাইপ ওয়াইজ অঙ্কেতে যাব। আপনাদের শিটে টাইপ ওয়াইজ অঙ্ক দেওয়া আছে, আমি এখন টাইপ 1 ডিসকাস করব। বিন্যাসের অঙ্ক, ওকে। আমরা এখন বিন্যাস সমাবেশের কম্বাইন্ড আলোচনা থেকে বের হয়ে আমাদের ব্রেনটাকে আইসোলেট করব শুধু বিন্যাসের উপরে। বিন্যাসের অঙ্ক পরীক্ষা যদি আসে, আপনাকে অবশ্যই 2টা ফরম্যাট থেকে একটা ফরম্যাট পিক করতে হবে। টিচারকে যেই প্রশ্ন করুক, তার বিকল্প কোনো অপশন নাই, তাকে 2টা অপশন থেকে যে কোনো একটা পিক করতে হবে। কি কি অঙ্ক? একটা হচ্ছে শব্দ দিয়ে অঙ্ক, আর একটা হচ্ছে সংখ্যা দিয়ে অঙ্ক। টিচার যে বিন্যাসের অঙ্ক করবে, ওনাকে অবশ্যই শব্দ দিয়ে অঙ্ক করতে হবে কিংবা ওনাকে সংখ্যা দিয়ে করতে হবে। তাহলে শব্দ রিলেটেড অঙ্ক আছে, সংখ্যা রিলেটেড অঙ্ক আছে। আমরা আজকে শব্দের মধ্যেই থাকব। আপনারা দেখবেন আপনাদের সংখ্যা রিলেটেড টাইপটা হচ্ছে, তো আপনাদের সংখ্যা গঠন শব্দগুলো আমরা আগামী দিন পড়ব। আজকে হচ্ছে শব্দ। আমি বোর্ডে এখন 2টা শব্দ লিখব, ঠিক আছে? আপনাদের শব্দগুলো শীটের সাথে ম্যাচিং হতেও পারে, নাও হতে পারে, বুঝছেন? আমি হচ্ছে শীটটা আপনাদের দিয়েছি, শীটের যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে আপনাদের পরীক্ষা আসার জন্য কমন। আপনাদের শীট থেকে সরাসরি অঙ্ক কমন পড়তে পারে, এটা বিভিন্ন বইগুলো অ্যানালিসিস করে দেয়া, ঠিক আছে? তো আমার ব্যাকগ্রাউন্ড যদি অনেকে হয়তোবা এখন জানার প্রয়োজন নেই, আমি কে আমার নামটা শুধু জেনে রাখেন, আমি কে আমার ব্যাকগ্রাউন্ড জানার প্রয়োজন নেই। একটা মানুষকে তখনই জানতে হয় যখন তাকে ভালো লাগে, আর যাকে ভালো লাগে না তার ব্যাপারে কোনো কিছু জানার প্রয়োজন নেই। তো যদি আমার ক্লাস ভালো লাগে, তারা আলটিমেটলি আমার সাথে পরিচিত হবেন, আমার সম্পর্কে জানবেন। তো আপনারা হয়তোবা অনেকে পরামর্শ দিলে বলে যে বিন্যাস সমাবেশ সম্ভবত এগুলো ইন্টারমিডিয়েটের বই থেকে পড়বেন। 9-10-এর বোর্ড বই যেমন একটা স্পেসিফিক বই আছে, বোর্ড বই। ইন্টারমিডিয়েট কিন্তু বোর্ড বই নেই, আপনারা জানেন, বিভিন্ন রাইটারের বই আছে। আপনারা কার বই পড়বেন? আপনাদের তো বিখ্যাত রাইটার আছে অনেক, এস.ইউ. আহমেদ আছে, অক্ষরপত্র পাবলিকেশন আছে, রূপন্তী পাবলিকেশন আছে, কিংবা কেতাবুদ্দিন স্যারের বই আছে। আপনাদের বিভিন্ন মানুষের বইয়ের কথা বলেন, আপনি কার বই পড়বেন? আপনাদের এই শিটটা যেটা প্রোভাইড করা হয়েছে, এটা বিভিন্ন বই অ্যানালাইসিস করে দেয়া। তো সেই বইয়ের থেকে অঙ্কগুলো যেহেতু পিক করা, আপনাদের কিছু অঙ্ক দিয়েছি। আমি যে এক্সাম্পলগুলো ইউজ করব সবগুলো শিটের সাথে ম্যাচ নাও করতে পারে, আপনারা কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আপনারা একটু যারা ক্লাস করছেন তাদের যদি ভালো লাগে, আপনারা একটু কমেন্টে মেনশন করতে পারেন, পরিচিতদের জন্য ক্লাস করতে পারে। কারণ ক্লাসে স্বাভাবিকভাবে আমরা যদি উপস্থিতি বেশি থাকে, আমাদের ক্লাসের নেওয়ার রিদমটা একটু ভালো থাকে। তো আশা করি আপনারা মেনশন করবেন বা ইনফর্ম করবেন। আমি 2টা ওয়ার্ড লিখি, একটা হচ্ছে লগারিদম লিখলাম, আরেকটা লিখি ইন্ট্রোডাকশন। আপনাদের পরীক্ষায় শব্দ দিয়ে যখন প্রশ্ন করা হবে, এটার বিভিন্ন ক্যাটাগরি আছে। যেই ক্যাটাগরির প্রশ্নই হোক না কেন, আপনার অঙ্কের পলিসিটা ডিপেন্ড করে জাস্ট একটা হিন্টসের উপরে। প্রথমে আপনাকে এই জিনিসটা দেখতে হবে যে
আপনার প্রশ্নের প্রদত্ত শব্দটা এই দুইটা ক্রাইটেরিয়ার কোনটাতে পড়ছে। আপনারা দেখবেন একই নিয়মের অঙ্ক, দেখতে মনে হবে একই নিয়ম, কিন্তু শব্দের ভিন্নতার জন্য অঙ্কের পলিসি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, একটু দেখেন কীরকম। যেমন লগারিদম শব্দটাতে টোটাল 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টি লেটার আছে। আপনারা একটু খেয়াল করে দেখেন এই 9টা লেটারই কিন্তু ভিন্ন, কিন্তু ইন্ট্রোডাকশন শব্দটাতে আপনারা অবজার্ভ করে দেখেন এখানে টোটাল 12টি লেটার আছে, কিন্তু 12টি ভিন্ন না। কিছু কিছু জিনিস রিপিট আছে, যেমন 2টা আই আছে, 2টা এন, 2টি টি, 2টি ও। এই যে রিপিট আসলো, পরীক্ষায় রিপিট না থাকা এবং রিপিট থাকার কারণে আমাদের অঙ্কের কনসেপ্টই চেঞ্জ হয়ে যাবে। আমরা টাইপ 1-এ আপনাকে আমি এই জিনিসটা দেখাবো যে কিভাবে এই শব্দের ভিন্নতার জন্য আপনার অঙ্কের পলিসি চেঞ্জ হয়। তো আমি 4টা অঙ্ক এখানে বলবো, অঙ্ক করাবো 3টা, আরেকটা এখন করালে বুঝবেন না। এটা একদম পিছনের ক্যাটাগরি, আমাদের সর্বশেষ ক্যাটাগরিতে পড়বে এটা। তো আপনাদের প্রশ্নগুলো আমি একটু বলি। ফার্স্ট, আপনারা কেউ চাইলে লিখতে পারেন কোয়েশ্চেনগুলো হালকা করে, অথবা চাইলে এই শিটে আছে ওইভাবে দেখতে পারেন, সব প্যাটার্নে দেওয়া আছে। ধরেন আপনাকে কোয়েশ্চেন করা হলো লগারিদম শব্দটির থেকে 5টি করে বর্ণ নিয়ে কত রকমের সাজানো যায়। প্রশ্নটা আবারও বলছি, লগারিদম শব্দটি থেকে প্রতিবারে 5টি করে বর্ণ নিয়ে কত রকমের সাজানো যায়। আপনার প্রশ্ন খেয়াল করতে হবে, একটু লিখতে হবে, নাহলে প্রশ্ন বুঝবেন না। আমি লিখতে পারি, লিখলে তারপর ক্যালকুলেশন করা আপনাদের টাইম লস হবে পুরো কোয়েশ্চেন যদি আমি লিখি। এই জন্য আপনাদের শিট প্রোভাইড করা হয়েছে, দেখবেন সেখানে আছে লগারিদম শব্দটি থেকে প্রতিবারে 5টি করে বর্ণ নিয়ে কত রকমের সাজানো যায়। দেখেন, এখন সাজানো যায় মানে হচ্ছে বিন্যাস। এই যে সাজানো শব্দটা থেকে আপনি বুঝলেন যে অঙ্কটা বিন্যাসের, কিন্তু বিন্যাসের মধ্যে তো আপনার 2টা ওয়ার্ড ছিল, 2টা সূত্র ছিল। একটা হচ্ছে NPR আর একটা হচ্ছে N পাওয়ার R। একটা হচ্ছে একবার ইউজ করে আর একটা হচ্ছে এক বা একাধিকবার ইউজ করে। আপনার এক্ষেত্রে কিন্তু আমি একটাও বলি নাই একবার ইউজ করে নাকি এক বা একাধিকবার ইউজ করে, জাস্ট বলছি প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে। ঠিক আছে, তাহলে লগারিদম এখানে আমাদের ভিন্ন ভিন্ন আছে। আমার যদি স্পেসিফিক্যালি শব্দ থেকে এই জিনিসগুলো ইন্ডিকেট না করে, আপনাকে এখানেও একটা ক্লু আমি বলে দিই, যদি শব্দ থেকে স্পেসিফিক উল্লেখ না করে একবার নাকি এক বা একাধিকবার, আপনি অবশ্যই একবার নিয়ে অঙ্ক করবেন। কিন্তু সংখ্যার বেলায় যদি আপনাকে উল্লেখ না করে, আপনাকে একাধিকবার নিয়ে অঙ্ক করতে হবে। প্রশ্নে এগুলো হিডেন, এত কঠিন কোশ্চেন আপনাদের করবে না, জাস্ট একটু বলে দিলাম যদি কেউ জানতে চান। যদি বিন্যাসের মধ্যে স্পেসিফিক মেনশন করা না থাকে একবার নাকি এক বা একাধিকবার, আপনি অবশ্যই একবার ইউজ করবেন। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটা সিলেক্ট হবে NPR, যেহেতু আমাদের স্পেসিফিকেশন নাই। তাহলে NPR এটা হচ্ছে আমাদের N এর মান, এটা R এর মান, এই দুইটা মান লাগবে। N মনে রাখবেন অলওয়েজ হচ্ছে আপনার স্টক, যে কয়টা প্রশ্নে থাকবে এটাই হচ্ছে N। কি বলছি, প্রশ্নে যা থাকবে তাই হচ্ছে N। আর R হচ্ছে আপনাকে অপশন যা দিবে, যা তুমি এই কাজটা করো, ওটি হচ্ছে আপনার R এর মান। এগুলো অনেকে ইনপুট আউটপুট দিয়ে অঙ্ক করাবে। ইনপুট আউটপুট, ভাই আউটপুট মানুষটা হচ্ছে ফাইনাল আউটপুট, এটা কখনোই আউটপুট শব্দটা খাটে না। ঠিক আছে, আমার এটাও ইনপুট এটাও ইনপুট, আমি তো টোটাল ডাটা দিচ্ছি, ফাইনালি আউটপুট যেটা আসবে সেটা নয় আউটপুট। তো ইনপুট আউটপুট আমি কথা বলবো না, ভুলভাল আমি পড়াবো না। আমার কথা হচ্ছে প্রশ্নে যা থাকবে এটা হচ্ছে N। এই যে লগারিদম কয়টা আছে, 9টা। তাহলে এই প্রশ্নের N = হচ্ছে 9। আর আমাকে কতটি নিতে বলছে, প্রতিবারে 5টা নিতে বলছে। তাহলে R এর মান কত, 5। দেখেন আপনাদের এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসবে না রিটেনে, আমি সরাসরি বলে দিই। কিন্তু আপনারা কে কতটুকু পারেন আমি কিন্তু জানি না, যেহেতু একবারে হিডেন, আপনারা আননোন, আমি কমিউনিকেশনও করতে পারছি না। এই জন্য আমাকে একদম ফান্ডামেন্টাল থেকেই পড়াবো। আজকের ক্লাসের অনেকটুকু হবে ফাউন্ডেশন, এরপর কালকে থেকে আপনাদের চলে আসবে রিটেন উপযোগী কোয়েশ্চেন, যেগুলো রিটেনে পরীক্ষা ডিরেক্ট আসার মতো। ঠিক আছে, আবার এমনও হতে পারে এখান থেকেও আসতে পারে। 38তম BCS খুবই সিম্পল কোয়েশ্চেন আসছে। বিন্যাস সমাবেশ থেকে এখন পর্যন্ত যে প্রশ্ন এসেছে তা তেমন বেশি কঠিন আসে নাই, তবে প্রশ্ন ধীরে ধীরে কঠিন হচ্ছে, এটা হবে। তাহলে N এর মান হচ্ছে 9, R এর মান হচ্ছে 5। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 9P5। আমি এগুলো ভাঙ্গা দেখাবো পরে, প্রতিটা অঙ্ক ধরে ধরে ক্যালকুলেশন করার প্রয়োজন নেই।
আমি একটা সিস্টেম দেখে দিব, ওই সিস্টেমে আপনারা ভেঙে ফেলবেন। ঠিক আছে, তাহলে লগারিদম শব্দটি থেকে প্রতিবারে 5টি করে নিয়ে কত রকমের সাজানো যায়? অ্যান্সারটা কি 9p5। এখন আপনাকে যদি 5টা না দিয়ে বলতো লগারিদম শব্দটির সব কয়টি নিয়ে আমি কত রকমের সাজাতে পারবো? কি বলছি, সেকেন্ড কোশ্চেন কিন্তু চলে আসছি। লগারিদম শব্দটির সব কয়টি কোশ্চেন নিয়ে বর্ণ নিয়ে আমি কত রকমের সাজাতে পারবো? তাহলে লগারিদমে আছে 9টা, তার মানে n এর মান 9। আমাকে নিতে বলছে সব কয়টা, তাহলে r এর মানও এই ক্ষেত্রে কি হবে? 5 এর পরিবর্তে 9 হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? 9p9। এই জিনিসটাকে আমরা 9 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। ঠিক আছে, npn মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। এইগুলো কিভাবে আসে? এগুলো প্রিলির পড়া, রিটেনের পড়া এগুলো না। আপনাদের রিটেনে হচ্ছে এই কাজ করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, সেক্ষেত্রে চোরামি শর্টকাট এগুলো কোনো কিছু কাজ করবে না। তাই অযথা কীভাবে ক্যালকুলেট করতে হয়, কীভাবে সূত্র আসছে, এই জিনিসগুলো এখানে দেখানোর কিছু না। ঠিক আছে, তাহলে আপনারা এই দুইটা অঙ্ক বুঝছেন কিনা দেখেন। লগারিদম শব্দটি থেকে 5টি করে বর্ণ নিলে সাজানোর উপায় 9p5, এবং লগারিদম সব কয়টি নিলে সাজানোর উপায় 9 ফ্যাক্টরিয়াল। এই দুইটা কোশ্চেন আপনারা বুঝছেন কিনা? এবার আসেন সেম কাজটা আমরা এখানে করি। তাহলে এই শব্দটা ছিল হচ্ছে রিপিট বিহীন, আর এটা হচ্ছে রিপিট সহ, মানে শব্দতে আমাদের বর্ণের রিপিট আসতেছে। তাহলে চলেন আমরা দুইটা অঙ্ক করি। ফার্স্ট আমরা সব কয়টি নিয়ে সাজাবো। তাহলে দেখেন আমি এবার প্যারালালি লিখি। ঠিক আছে, আমি একটা বক্স ক্রিয়েট করে ফেললাম, মাঝখানে আমি দিলাম এটা দিব, এটা দিব। এখানে আমি কন্ডিশন লিখলাম সব কয়টি বর্ণ নিয়ে, আর এখানে দিলাম হচ্ছে ধরেন 5টি নিয়ে। তাহলে সব কয়টি নিয়ে এটার আমাদের অ্যান্সার কে ছিল 9 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ যতটা আছে তত ফ্যাক্টরিয়াল, কাহিনী শেষ। আর এটা ছিল কত? 9p5, অর্থাৎ 9টা থেকে 5টা। দেখেন আমরা দুইটা অঙ্ক করতে পেরেছি ডিরেক্টলি, আপনারাও বুঝেছেন, অর্থাৎ এইটুকু বাদ। এবার আসেন এটাতে। তাহলে সব কয়টি যখন নিতে বলবে আমাদের যতগুলো আছে তত ফ্যাক্টরিয়াল, অ্যান্সার শেষ। তাহলে ইন্ট্রোডাকশনে আমাদের সব কয়টি নেওয়ার কথা বললে ইন্ট্রোডাকশনে টোটাল আছে কয়টা? 12টা। তাহলে আমাদের হবে 12 ফ্যাক্টরিয়াল। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এবার এখানে আমাদের যদি রিপিট থাকে, যেগুলো রিপিট থাকে সেগুলো ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে দুইটা কিন্তু আই আছে, 2i 2n 2t এবং 2o, 20 কিন্তু ধরেন না, আমি মুখে মুখে বলছি। তাহলে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এগুলো ক্যালকুলেট করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, আপনাদের এত বড় ফ্যাক্টরিয়ালের অঙ্ক আসবে না। আমি বোঝানোর জন্য ওয়ার্ডটা লিখেছি, আপনাদের প্রশ্নে শিটে প্রশ্ন আছে সেগুলো সলভ করবেন আমার অঙ্ক বুঝে। ঠিক আছে, তাহলে চলেন এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন যে ইন্ট্রোডাকশন শব্দটি থেকে যদি আমি সব কয়টি নেই, ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু 12টি আছে তাই 12 ফ্যাক্টরিয়াল। আর রিপিটগুলো কি হচ্ছে? দুইটা আই, দুইটা এন, দুইটা টি, দুইটা ও। তাহলে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল দিয়ে হচ্ছে আমাদের ভাগ হবে। এরপরে ক্যালকুলেশন, আমি আগে বলছি ক্যালকুলেশন পরে করাবো। আপনি যদি অঙ্কের বডি দাঁড় করাতে পারেন আপনি ক্যালকুলেশন করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ ক্যালকুলেশন পলিসি আমি দেখাইলে সবগুলোই পারবেন, কিংবা এখনও পারতে পারেন, সেটা পরে। এজন্য আমি আগে অঙ্কের বডি বিল্ড আপ করছি। এইবার আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা একটু কমেন্টে উত্তর দেন যারা ক্লাস করতেছেন। আপনারা বলেন তো এই ইন্ট্রোডাকশন শব্দটি থেকে যদি 5টি করে নিয়ে আমি সাজাই তাহলে অ্যান্সারটা কি হবে? একটু দেখে তো পারেন কিনা? হ্যাঁ, ম্যাক্সিমাম পারতেছে না এই জিনিসটা। একজন লিখেছে 8p5, আসলে না, এইটাই হচ্ছে আমাদের সমস্যা। ঠিক আছে, এই যে একজন লিখেছে 12p5 অ্যাকর্ডিং টু দিস, এই ফর্মুলায় যে এখানে আমাদের 9টি আছে, 9টি থেকে 5টা নিয়ে যদি সাজানো হয় 9p5, তাহলে এখানে আছে আমাদের 12টি, তাহলে 12টি থেকে 5টি 12p5, এরকমই হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এরকম না। এই কোয়েশ্চেনটাই হচ্ছে আপনাদের 38তম বিসিএসে এসেছে, এই প্যাটার্নের কোয়েশ্চেন। ওয়ার্ড শব্দটা ছিল কম্বাইনেশন, এবং আমি দৃঢ় বিশ্বাস করি আপনাদের 41তম বিসিএসে যদি বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন আসে,
আধা সেট অর্থাৎ আড়াই মার্কের কোয়েশ্চেনটা এই প্যাটার্নে থাকবে ইনশাল্লাহ, মানে আমি আশা করি। এবং আপনাদের রিসেন্টলি গত বছর যে কোয়েশ্চেন এসেছে সেখানেও আমাদের এই প্রিলিতে রিটেনে এটাও এই কনসেপ্টেরই ছিল, যদিও সেটা এই শব্দ দিয়ে দেয় নাই, অন্য একটা প্যাটার্নে দিয়েছে ব্যক্তি নিয়ে। তো সেগুলো আসবে সমাবেশ যখন আসবে পরে। এখন আমাদের তারা যেটা বলতেছেন কারোরটা হয় নাই, যারা কমেন্ট করেছেন কারোরটা হয় নাই, ঠিক আছে। এবার আমি বলি এই পদ্ধতিটা আপনারা এখন পারবেন না। এটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশের যৌথ পদ্ধতি। এটা একেবারে দেখবেন যে আপনাদের সেটার সর্বশেষ ক্যাটাগরি দেওয়া আছে। এটা এখানে শব্দগুলো ধীরে ধীরে বাছাই করতে হয়, যে এখান থেকে যে আমি 5টা নিব কোন প্যাটার্নে নিব, আমি কি রিপিটগুলো নিব নাকি রিপিট ছাড়া নিব, আবার রিপিটের কতগুলো রিপিট ছাড়া এগুলো মিক্স করে নেওয়া। এই জিনিসগুলোর অঙ্ক বেশ কয়েকটা আছে, আপনারা যদি শুনে থাকেন যারা থিসিস, ডিগ্রি, আমেরিকা, অ্যালজাব্রা, এক্সামিনেশন, এই অর্থাৎ প্রফেসর বইয়ের এই অঙ্কগুলো এই প্যাটার্নের, এগুলো আজকে পড়ালে পারবেন না। আপাতত মনে রাখেন যে এই জিনিসটা আমি পারবো না, এটা আমি 4th ক্লাসে পড়াবো, ঠিক আছে। 4th ক্লাসে এটা পড়ালে পারবেন। তাহলে কীভাবে বুঝবো আমরা পারবো না? জাস্ট একটা কথা মনে রাখবেন, যদি কোনো শব্দে বর্ণের রিপিটেশন ঘটে, সেই শব্দ থেকে যদি কিছু কম নিয়ে সাজাতে বলে, তখন আমাদের অঙ্কতে সমস্যা আছে, সেটা আমাদের ডিরেক্ট ফর্মুলা মেনটেন হবে না। আবার বলি, শব্দে রিপিট নাই, সব নিতে বলুক কিংবা কিছু কম নিতে বলুক, প্রবলেম নাই, ফর্মুলা ইউজ করব, অঙ্ক হয়ে যাবে। শব্দে রিপিট আছে, তাহা থেকে সব নিতে বলুক, সমস্যা নাই, কিন্তু কম নিলেই প্রবলেম। 5টা হোক, 7টা হোক, 10টা হোক, 9টা হোক, 4টা হোক, অর্থাৎ যতটা আছে, অর্থাৎ n থেকে যদি আর একটু কম হয় তখনই আমাদের আর n পেয়ার ফর্মুলা হবে না। সেগুলো ধীরে 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 আমাদের স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে হবে, ডিরেক্ট বাস নেই, অর্থাৎ লোকাল বাসের মতো চলতে হবে। তো এটার একটা সমস্যা আছে, এটা আমরা পরে পড়ব, বিন্যাস পড়ে সমাবেশ পড়ে তারপর করতে হবে, কারণ অঙ্কটার টাইটেলই হচ্ছে বিন্যাস এবং সমাবেশের মিশ্রিত সমস্যা। তাহলে আপনাদের তো এখনো বিন্যাসই শেষ হয় নাই, সমাবেশ তো ধরেই নাই, তাহলে এখনই যদি অঙ্ক করি তাহলে লজিক্যালি বোঝার কথা না। যদি কেউ পেরে থাকেন সেটা ভিন্ন, কিন্তু যারা পারেন না তাদের পারার কথা না, ঠিক আছে ভাই। AFM আনিয়াজ্জামান জনি বলেছেন দেখিয়ে দেন ভাইয়া। ভাই এই অঙ্ক যদি আমি বুঝাই তাহলে আমার ক্লাস আর নেক্সট দিন কেউ আসবে না, কারণ ভাই মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। তো এটা এখন জানার দরকার না, আপনারা থাকেন 4th ক্লাসে, ইনশাল্লাহ এটা আমি পড়াবো এই টাইপের প্যাটার্নগুলো, এবং এটাই হচ্ছে সবচেয়ে ভাইটাল আপনাদের জন্য। প্রিলির জন্য এগুলো এখন কমন, রিটেনের জন্য কমন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন ওভারঅল এই প্রেজেন্টেশনটা বুঝছেন কিনা, শব্দের প্রেক্ষাপটে রিপিট ছাড়া এবং রিপিট সহ সব কয়টি এবং কম নিলে আমাদের যে পলিসি বিল্ড আপ হবে, এই ছকের মধ্যে এই 3 প্যাটার্নের অঙ্ক আমরা পারবো, এটা পারবো না, এইটুকু বুঝছেন কিনা। এটা হচ্ছে আমার টাইপ 1 এবং টাইপ 3 কমপ্লিট। টাইপ 1 এবং টাইপ 3 কমপ্লিট, এইটুকু সবাই ক্লিয়ার কিনা বলেন। ভাই আমি একটা কথা বলে দেই, যারা কমেন্ট করতেছেন, আপনি যদি আপনার বিন্যাস এবং সমাবেশ আপনার সব করা শেষ হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? প্রত্যেকটা জিনিসের আমার একটা গোল থাকে, আমার গোল অ্যাচিভ হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? ঠিক বিন্যাস সমাবেশ আপনি টোটালি আপনার মাথায় ঢুকেছে কিনা আপনার বোঝার একটাই সিমটমস, আপনি এই অঙ্কটা পারেন কিনা। আপনি যদি এই ক্যাটাগরির অঙ্কটা পারেন তাহলে বুঝতে হবে আপনি বিন্যাস এবং সমাবেশ সব বুঝেছেন। অতএব এটা আমাদের পরে পড়তে হবে। ওকে, যেহেতু বুঝতে পেরেছেন, এই যে মিরাজুল ইসলাম লিখেছেন মাথার উপর দিয়ে যাচ্ছে রিপিট সহ, ঠিক আছে। মাথার উপর দিয়ে তো যাবে ভাই, আপনি চিন্তা করেন যে আমার ধরেন আপনার হাইটটা যদি আপনি উচ্চতা 6 ফিট, আপনি এখন 6 ফিটে আছেন, তো এই অঙ্কটা যদি যায় মনে করেন 100 ফিট উপর দিয়ে, টাইপ 1 আছে 6 ফিট, আপনার টাইপ 2 আরও 6 ফিট, টাইপ 3 আরও 6 ফিট, আপনি ধীরে 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 অঙ্ক করতে করতে যখন একটু উপরে উঠবেন তখন আর আপনার মাথার উপর দিয়ে যাবে না। যখন আপনার সেটা ধরেন 100 ফিট দিয়ে অঙ্কটা যায়, আপনারা যখন উচ্চতা অঙ্ক করতে করতে আপনার মানে
হাইপোথেটিক্যাল হাইট যখন 100 ফিট হয়ে যাবে তখন আপনার মাথার ভিতর দিয়ে যাবে। অতএব ওয়েট করেন, ইনশাল্লাহ পারবেন, সমস্যা নাই। আমি আপনাদের বিন্যাস সমাবেশ, আপনাদের সাথে থাকেন, বিন্যাস সমাবেশ আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার করবই। ঠিক আছে, আপনারা পড়েন। এবার আসেন টাইপ 2 সংখ্যা দিয়ে আমাদের রিপিট যুক্ত জিনিসটা কি হয় আমরা একটু হিন্ট দিয়েছিলাম, জাস্ট একটা অঙ্ক পড়ে দিই। আপনাদের টাইপ 2-র প্রথম অঙ্কটাই আছে, দেখেন কিছু সংখ্যা দিয়ে আছে। আমি যদি সরাসরি অঙ্কটাই নেই আপনাদের কাছ থেকে, শীটের একেবারে শীটে যে টাইপ 2 অঙ্কটা আছে সেই অঙ্কটা যদি হুবহু নেই, 1 2 3 4 5 অঙ্কগুলোর প্রত্যেকটিকে যে কোনো সংখ্যক বার নিয়ে 3 অঙ্কের কতগুলি সংখ্যা তৈরি করা যায়। দেখেন আপনাকে যে কোনো সংখ্যক বার নেওয়ার কথা বলছে, তার মানে রিপিট করতে বলছে, বুঝছেন? যে কোনো সংখ্যক বার নেওয়ার কথা বলছে মানে রিপিট করতে বলছে। তাহলে রিপিট যদি হয় তাহলে সূত্র কি হয়? n পাওয়ার r। আগে বলি সংখ্যা গঠন বিন্যাসের অঙ্ক আগেই বলেছি, অর্থাৎ সংখ্যা গঠন বিন্যাস। তাহলে আমাদের সূত্র কি? একটা npr আর একটা হচ্ছে n পাওয়ার r। কেন আমাদের n পাওয়ার r হবে? কারণ আমাকে যে কোনো সংখ্যক বার বলেছে। 2 নম্বর অঙ্কে দেখবেন পুনরাবৃত্তি সহ বলেছে, তাহলে n পাওয়ার r হবে। এখন আপনার কাজ কি? n আর r ইনপুট দেওয়া। n কি বলেছি? কোনো ভাবনা চিন্তা ছাড়া প্রশ্নটাই হচ্ছে n। তাহলে প্রশ্নে কয়টা ডিজিট আছে? 5টা। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 5। আমাকে কতটা নিতে বলছে? 3 অঙ্কের সংখ্যা, তাহলে r এর মান হচ্ছে 3। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সারটা হবে 5 কিউব অর্থাৎ 125। টাইপ 2 বুঝছেন কিনা দেখেন। সংখ্যার আরও মারপ্যাচ আছে পিছনে, সংখ্যা রিলেটেড বিস্তারিত ক্যাটাগরিতে, সেটা পরে। আপাতত যেটা পড়িয়েছি সেটা বুঝছেন কিনা, অর্থাৎ ডিফারেন্স বিটুইন একবার এবং একাধিকবার, এই দুইটার পার্থক্যটা বুঝছেন কিনা। এটা বুঝলে আমি এখন আমাদের মূল অঙ্কে ঢুকবো টাইপ 4 থেকে। পরীক্ষায় আপনাদের আসার উপযোগী অঙ্ক হচ্ছে টাইপ 4। যদি টাইপ 3 থেকে 38 বিসিএসে এসেছে ম্যাথমেটিক্স, এটা আপনারা এখন ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, স্বপ্ন সারথী স্যার রিপিট প্লিজ। ভাই রিপিট হচ্ছে, আমি বলি আপনার প্রশ্নে 5টি ডিজিট দেওয়া আছে, এটা হচ্ছে n এর মান 5। আপনাকে বলছে এই 5টা অঙ্ক যে কোনো সংখ্যক বার নিয়ে, ঠিক আছে, আপনি 3 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করবেন। এর মানে হচ্ছে আপনাকে বোঝাচ্ছে আপনি চাইলে 1 2 3 নিতে পারেন, আপনি চাইলে 5 4 4 নিতে পারেন, আপনি চাইলে 2 2 নিতে পারেন, আপনি চাইলে 1 1 নিতে পারেন। এরকমভাবে আপনি যে কোনো সংখ্যক বার নেন না কেন, আপনাকে অবশ্যই 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। তাহলে এই 3 অঙ্কের সংখ্যা যে তৈরি করলেন, আপনাকে যে একটা বাউন্ডারি দিয়ে দিল, ঠিক আছে, অর্থাৎ আপনি এর বাইরে যেতে পারবেন, আপনাকে যে কন্ডিশনটা দিল, এই কন্ডিশনটা হচ্ছে আর আপনাকে যে স্টক দিয়ে দিল, ঠিক আছে, এই স্টকটা হচ্ছে n। তাহলে স্টক কত? 5টা সংখ্যা। আর আমাদের কন্ডিশন কয়টা দিছে? 3টা সংখ্যা। তাহলে r এর মান 3। তাহলে 5 আর 3 হচ্ছে n এবং r এর মান। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি npr ইউজ করে 5p3 ইউজ করব নাকি 5 পাওয়ার 3 ইউজ করব? এটাই হচ্ছে এই যে বলেছি আপনারা ছকটা খেয়াল করবেন। আপনার একটা এই যে অঙ্ক থেকে আপনার এক্সিট পয়েন্টে যাওয়ার জন্য যে আমি একটা স্টেপ বাই স্টেপ ডোর দিয়েছি, সেই জিনিসটা খেয়াল করবেন। যে কোনো সংখ্যক বার মানে হচ্ছে পুনরাবৃত্তি করা যাবে। রিপিট সহ যদি আপনি করেন তাহলে আপনার n পাওয়ার r সূত্র ইউজ হয়। তাই 5 কিউব অ্যান্সার হচ্ছে 125। তো আশা করি এবার বুঝতে পেরেছেন। নেক্সট আমি চলে যাই টাইপ 4 একত্রে রেখে বিন্যাস। আপনাদের এখন হচ্ছে পরীক্ষা আসার অঙ্ক শুরু হলো। যেটা শিটে আছে সেটা দিয়ে পড়াই। শিটে কী দিয়েছে আমি নিজেও জানি না, ঠিক আছে, মনে থাকে না আমার। টাইপ 4, ও আচ্ছা, সরি, টাইপ 3তে একটু অঙ্ক করতে হবে। টাইপ 3-এর একটু 5 নম্বর একটা প্যাটার্ন বাকি রয়ে গেছে টাইপ 3, এটা পড়াই। 5 রাজশাহী, ওকে, হ্যাঁ রাজশাহী আর হচ্ছে বরিশাল। এটা আগের কোয়েশ্চেন তো, আগের বই তো, যদিও বরিশাল স্পেলিং চেঞ্জ হয়েছে। এখন এই প্যাটার্নেই আমাদের
আগের মতোই ওয়ার্ড আছে, সমস্যা নেই। আপনাদের রাজশাহী এবং বরিশাল কাদের বাড়ি? ঠিক আছে, তারা একটু কমেন্ট করেন যে রাজশাহী বরিশাল। যদিও আমার বাড়ি হচ্ছে নরসিংদী, ঠিক আছে। রাজশাহী এবং বরিশাল যদি কারো বাড়ি থাকে একটু দেখি আপনারা কারা আছেন। আমি অঙ্কটা করি, সেটা হচ্ছে বলছে এইটার বিন্যাসের কত গুণ। খেয়াল করেন, এইটার বিন্যাসের কত গুণ জাস্ট বলছে, সবকটি নিয়ে আমাদের বিন্যাস করতে বলেছে। তাহলে রাজশাহী শব্দটির অক্ষরগুলোর, দেখেন অক্ষরগুলোর তার মানে হচ্ছে সবগুলো নিয়ে আপনাকে বিন্যাস করতে হবে, এবং বরিশাল শব্দটির সবগুলো নিয়ে বিন্যাস করতে হবে। তাহলে আপনাকে দুইটা বিন্যাস করে একটার কত গুণ জাস্টিফাই করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, যেহেতু সবগুলো নিতে বলছে, তাহলে আমরা জানি সবগুলো নিতে বললে যতটা থাকে তত ফ্যাক্টরিয়াল। দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8, তার মানে 8 ফ্যাক্টরিয়াল। তারপর রিপিট কি আছে? রিপিট দেখেন দুইটি এ রিপিট আছে, আমি একটু দেখিয়ে দিই। এই যে এ হচ্ছে দুইটা রিপিট, এবং এই যে এইচ এবং এই যে এইচ, এই দুইটা হচ্ছে রিপিট। তাহলে ভাগ হবে কি 2 ফ্যাক্টরিয়াল দিয়ে। সিমিলারলি আপনি যদি বরিশালকে সাজান, তাহলে বরিশালে আছে কয়টি? 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 ফ্যাক্টরিয়াল। কিন্তু এখানে কি রিপিট আছে? হ্যাঁ, দুইটি এ আছে। তাহলে এটা কি দিয়ে ভাগ হবে? 2 ফ্যাক্টরিয়াল। এখন এই প্যাটার্ন দিয়ে যদি আপনি প্রশ্ন করেন, দেখেন এইটার ক্যালকুলেশন পুরোটা কমপ্লিট করে একটাকে আরেকটাকে দিয়ে ভাগ করলে কত গুণ বের হবে, কিন্তু আপনার পরীক্ষায় অনেক সময় চলে যাবে, আপনি অযথা গাধার খাটনি খাটবেন। এটার একটা ট্রিক্স আছে, আপনি এইটার বিন্যাসকে এটার বিন্যাস দিয়ে ভাগ করে দিবেন, তাহলে আপনার গুণটা বেরোবে। যেমন আমি এটা দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। এখন এটা ক্যালকুলেশন করব। আচ্ছা, আপনারা সবাই জানেন কিনা জানি না। আচ্ছা, 5 ফ্যাক্টরিয়াল মানে কি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আর 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমাদের যে কোনো ফ্যাক্টরিয়াল মানে ওই সংখ্যা থেকে এক এক করে কমতে কমতে লাস্টে 1 পর্যন্ত যাবে, একবারে সিরিয়ালি কমবে, লাফ দিয়ে না। তাহলে এই হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, এই হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল, আমরা জানি। এখন খেয়াল করে দেখেন তো, এই 5 ফ্যাক্টরিয়াল ভিতরে এইটুকু কি আছে? 4 ফ্যাক্টরিয়ালের সাথে ম্যাচিং না? তাই আমরা এই 5 ফ্যাক্টরিয়ালকে কি 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি না? কিংবা আপনার যদি ইচ্ছা হয় আপনি 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারেন। আপনি যেখানেই ব্রেক করবেন সেখানে একটা ফ্যাক্টরিয়াল দিয়ে দিবেন। অর্থাৎ আমি যদি মনে করেন, আমি একটু এখানে লিখি, ধরেন আপনি 20 ফ্যাক্টরিয়াল লিখতেছেন, আপনি 20 ইন্টু 19 ইন্টু 18, ধুর আমার টায়ার্ড লাগতেছে, আমার আর ভালো লাগতেছে না, ভালো লাগলে একটা ফ্যাক্টরিয়াল দিয়ে দিবেন। অর্থাৎ যে সংখ্যার ফ্যাক্টরিয়াল সেখান থেকে ধীরে ধীরে কমবে, আপনি যেখানে স্টপ করতে চান সেখানে একটা ফ্যাক্টরিয়াল দিয়ে দিবেন। এই হচ্ছে ফ্যাক্টরিয়ালের কনসেপ্ট। তাহলে একটু দেখেন আমাদের এই ক্যালকুলেশনটা। এই যে দেখেন, আপনি 8 ফ্যাক্টরিয়ালকে কিন্তু আমি 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়ালে রাখতে পারি, আর বাকিটা 2 ফ্যাক্টরিয়াল আছে, আর এটা 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল আছে। কেন আমি 7-এ ব্রেক করলাম? কারণ আমার আরেকটা 7 ফ্যাক্টরিয়াল আছে। এখন যারা কাটাকাটি পারেন তারা আশা করি ভালো করে জানেন যে এটার সাথে এটা কাটা এবং এটার সাথে এটা কাটা। বাট যারা ক্যালকুলেশনে একটু উইক তারা একটু রিভার্স করে নেবেন, এরকম 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল ইন্টু, এটার উল্টালে কি হবে? 2 ফ্যাক্টরিয়াল ভাগ 7 ফ্যাক্টরিয়াল, তখন এভাবে কাটবেন। এটা হচ্ছে যারা ম্যাথমেটিক্সে উইক তাদের জন্য এই পলিসি, আর যারা স্ট্রং তারা এখান থেকে ক্যালকুলেট করে দেখবেন যে নিচেরটুকু বাদ হয়ে গেল, এটা কাটা, তাহলে থাকতেছে কি 8/2 ফ্যাক্টরিয়াল, মানে 8/2 ফ্যাক্টরিয়াল মানে 2, অর্থাৎ কত? 4। তার মানে অ্যান্সারটা হচ্ছে 4 গুণ। এখানে যত গুণ দিয়ে কোয়েশ্চেন আসে, আপনাদের কিন্তু প্রিলিমিনারিতে 35তম বিসিএসের প্রিলিতে কিন্তু এই প্যাটার্নের কোয়েশ্চেন আসছে, যেখানে এসেছিল আপনাদের শিটে কোয়েশ্চেনটা দেওয়া আছে, ওইটাও প্রিলিটটা দেওয়া আছে। কোনটা এসেছিল? ওই যে আমেরিকারটা, যেটা সরি ক্যালকাটা আমেরিকা, এই 4 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে 35 প্রিলিতে এসেছিল। এটা বইয়ের অঙ্ক, আসতে পারে রিটেনেও, ঠিক আছে।
এখন বলেন এই 5 নম্বর কোশ্চেন বুঝছেন কিনা এবং এই প্যাটার্নের কোশ্চেন আসলে পারবেন কিনা। অবশ্যই ক্যালকুলেশন এভাবে করবেন, ঠিক আছে? অবশ্যই ক্যালকুলেশন এভাবে করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন এই টাইপের প্যাটার্ন আসলে পারবেন কিনা ইনশাল্লাহ এটা আগে বলেন, অর্থাৎ টাইপ 3 পর্যন্ত ওকে কিনা। তাহলে আপনারা সবাই ওকে লেখেন, তাহলে বুঝবো যে আপনারা টাইপ 3 পর্যন্ত ওকে, ঠিক আছে? আমি পরে নেক্সট টাইপ 4 পড়াবো, ঠিক আছে? আজকে টাইপ 4 পড়ার পরে টাইপ 5 2 মিনিট লাগবে। টাইপ 4 আর 5 পরস্পর রিলেটেড। টাইপ 4 পড়লে 5 ইজিলি পারবেন। আপনারা ওকে কিংবা ইয়েস লেখেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা পারবেন। এবং 38 বিসিএস কিন্তু এই টাইপ 3 থেকে কোশ্চেন এসেছে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের এই আমার রিটেনের ক্লাস করলে প্রিলির বিন্যাস সমাবেশের 80% কাভার হবে, 20% একটু বাকি থাকবে, যেটা বিন্যাসের একটু ক্যালকুলেশনের চূড়ামি আছে, যেটা প্রিলিতে করা যায়, রিটেনে করা যায় না, বুঝছেন? এগুলো পরে যদি সুযোগ হয় তখন আপনাদের প্রিলি কেন্দ্রিক বিন্যাস সমাবেশ দেখিয়ে দেব, সমস্যা নেই। ক্যালকুলেশন খুব দ্রুত করা, কনসেপ্ট সেম, কিন্তু ক্যালকুলেশনটা কীভাবে ফাস্ট করা যায়। আচ্ছা যাক, আমাদের এখন আমরা টাইপ 4-এ যাব। টাইপ 4-এর ফার্স্ট অঙ্ক হচ্ছে, টাইটেল হচ্ছে একত্রে রেখে বিন্যাস। তাহলে প্রথম অঙ্কটা আপনাদের করে দেওয়া আছে, বুঝছেন? প্রথম অঙ্কটা শিটে করে দেওয়া আছে, যে শিটটা আমি দিয়েছি। সেখানে আপনাদের ভাষা লেখা আছে যে কীভাবে আপনারা ল্যাঙ্গুয়েজটুকু ইউজ করবেন। একটা অঙ্ক দিয়েছে এই নিয়মের ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য, কারণ অনেকে আছে যে ভাষাগুলো সুন্দর মতো গুছিয়ে লিখতে পারেন না। তো তাদের সুবিধার্থে আমি একটা অঙ্ক ভাষা দিয়েছি, আর বাকিগুলো আমি কনসেপ্ট ধরে পড়াবো। তাহলে জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। আমি ওয়ার্ডটা লিখছি। তো ট্রায়াঙ্গেল, ওয়ার্ডটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল। আমাদের কিন্তু ট্রায়াঙ্গেল মানে আমরা জানি ত্রিভুজ। এই ত্রিভুজ নিয়ে কিন্তু অনেক উপপাদ্য আছে, মাস্ট 5 মার্ক একটা উপপাদ্য আসবে, ঠিক আছে? এই উপপাদ্যের চিন্তা করতে গেলে আমাদের কিন্তু মাথার চুল ছিঁড়তে হয় যে কোনটা পরে কোনটা পড়বো, কারণ জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ অনেক উপপাদ্য, সেগুলো ধীরে ধীরে আপনারা পড়বেন, সমস্যা নেই। আসুক আজকে বিন্যাস সমাবেশ নিয়ে কথা বলি। তো ট্রায়াঙ্গেল শব্দটার স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকমের সাজানো যায়। দেখেন, আমি কিন্তু কোনো প্রশ্ন বোর্ডে লিখছি না। কেন লিখছি না ভাইয়া? আমার জন্য প্রশ্নটা বোর্ডে কষ্ট করে লিখতে না হয়, তাই কিন্তু আমি আপনাদের শিটটা দিয়েছি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ক্লাস করার সময় শিটটি সামনে নিয়ে বসবেন, তাহলে আপনাদের যেমন বুঝতে সুবিধা হবে, তেমনি আপনাদের সময় বাঁচবে। কারণ অনলাইনে চোখ দেখে মানে ক্লাস করাটা এমনিতে কষ্ট, আপনাদের এমবির কস্টিং আছে, তাই অযথা দেখার কাছে আমি সব অঙ্ক লিখে লিখে করতে গেলে যদি একদিন করে 3টা টাইপ, অঙ্ক না লিখলে আমি করাতে পারবো 5টা টাইপ। এই জন্য আমি অঙ্ক লিখছি না, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেল শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকমের সাজানো যায়, আমি একটু বোঝানোর সুবিধার্থে এটার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণকে একটু সেপারেট করে ফেলি। দেখেন, এখানে 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা বর্ণ আছে। এই 8টা বর্ণের মধ্যে আমাদের 2 প্রকারের বর্ণ আছে, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, অর্থাৎ ভাওয়েল, কনসোনেন্ট। এটা মনে করি আপনারা সবাই জানেন। তাহলে এখানে ভাওয়েল কয়টা আছে দেখেন তো, ভাওয়েল কয়টা? আমি যদি এটাকে ভাওয়েল ধরি, এটাকে কনসোনেন্ট ধরি, খেয়াল করেন, তাহলে কনসোনেন্ট হচ্ছে টি, আর, এন, জি, এল। এ হচ্ছে 5টা কনসোনেন্ট, আর এ হচ্ছে আই, এ, ই। তাহলে এখানে কয়টা? 3টা। তাহলে এখানে কয়টা? 5টা। তাহলে এই জিনিসটা আপনাকে সেপারেট করতে হবে। এই জায়গায় যদি কেউ ভুল করে ফেলেন, মনে রাখেন যে পরীক্ষায় দ্রুত করতে গিয়ে এই ভাওয়াল একটু ওয়ার্ডটা যদি একটু বড় হয়, ধরেন ম্যাথমেটিক্স, প্রফেসর, এক্সামিনেশন, এই প্যাটার্নের যদি বড় ওয়ার্ড থাকে, যেগুলো আসে পরীক্ষায় আসে কিন্তু কম্বাইনেশন, তখন অনেকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কাউন্ট করতে ভুলে যায়। এর মানে এই না যে আপনারা পারেন না, অবশ্যই কিন্তু পারেন, কিন্তু অঙ্কে কিন্তু এই তাড়াহুড়ো করতে গেলে ভুল হয়ে যাবে। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কাউন্টটা ঠিকমতো করতে হবে। এখন এই যে জিনিসটা আমি একটু এখন লাইন আকারে লিখি, টি, আর, এন, জি, এল, আই, এ, ই। এই হচ্ছে ট্রায়াঙ্গেলের 8টা লেটার।
এখন আমাকে প্রশ্ন বলেছে এই তিনটা অলওয়েজ একত্রে থাকবে, এই তিনটা অলওয়েজ একত্রে থাকবে, তারা যেখানেই যাক না কেন। ঠিক আছে, মনে করেন আমি আরেকটা শব্দ তৈরি করি, TRNGIEAL, বা আরেকটা TRGIAENL। দেখেন আমি যেখানেই আমি নিচ্ছি এই তিনটাকে কিন্তু একসাথে নিচ্ছি। আমাকে এটাই বলছে যে এই শব্দে 8টা বর্ণই আমাদের উলট পালট করে সাজাবো, কিন্তু যেখানে যাক না কেন IAE তারা একসাথে থাকবে। কিন্তু একসাথে থাকার মানে কিন্তু এই না যে তারা এই সিরিয়ালে থাকবে, তারাও কিন্তু আবার উলট পালট হতে পারে। এই যে দেখেন আমি উলট পালট করে বলছি IEA। তো এটার কেন আমি এটা করে নিলাম, কারণ আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি আছে। এই একই শব্দ দিয়ে দেখবেন কোথাও লেখা অবস্থান পরিবর্তন না করে, কোথাও বলা আছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, কোথাও বলবে ক্রম পরিবর্তন না করে, কোথাও বলবে পাশাপাশি না রেখে, কোথাও বলবে একত্রে না রেখে, কোথাও বলবে একত্রে রেখে, কোথাও বলবে পৃথক না রেখে। এই যে ভিন্ন ভিন্ন কথা বলবে বিন্যাস সমাবেশের, বাংলা ভাষার একটু মার পেছে অঙ্কগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, এক এক কথার এক এক মিনিং হয়। এই জন্য দেখা গেছে শব্দ কমন পড়লে অনেক অঙ্ক উলট পালট করে দিয়ে আসে। তাই আপনাদের এগুলো, আমার কথা হচ্ছে সময় লাগুক। আমি 4টা ক্লাসের টার্গেট করেছি, যদি আমার লাগে আমি 5টা ক্লাস নেব, সমস্যা নেই, যদি আপনারা করতে আগ্রহী হন। কিন্তু যতটুকু করেন একটু ইনশাল্লাহ বুঝে করবেন। তো দেখেন এটার নিয়মটা হচ্ছে, ভাষাগুলো শিটে লেখা আছে যে যেহেতু এরা একটা গুচ্ছ আকারে চেঞ্জ হচ্ছে, তার মানে এরা একটা বর্ণের মতো কাজ করতেছে, এদের কাজটা হচ্ছে একটা বর্ণের মতো। এই জন্য একত্রে রেখে বিন্যাস যদি বলে, যারা একত্রে থাকবে তারা একটা বর্ণ হিসাবে কাজ করবে। তাহলে দেখেন ট্রায়াঙ্গেলে আমাদের শব্দটাতে টোটাল বর্ণ ছিল 8টা, 5টা ব্যঞ্জনবর্ণ, 3টা স্বরবর্ণ। তো এরা যদি তিনটা একটা বর্ণ হিসেবে কাজ করে, তাহলে আমি 3 কেটে এখানে লিখব কি 1। তাহলে আমাদের টোটাল বর্ণ কত হবে? 5 + 1 কত? 6। তাহলে টোটাল বর্ণ কত হইল? 6টা। দেখেন 1টা 2টা 3টা 4টা, এই লাল বক্স পুরোটা একটা, আর এটা একটা, 6টা। 1 2 3 4 5 6। তাহলে 6টা বর্ণকে সাজানো যাবে কত উপায়ে? আমাদের 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। কাজ কিন্তু শেষ না। এই যে সাজানোটা সাজালাম, আমরা কিন্তু ব্যঞ্জনবর্ণ সাজালাম, কারণ স্বরবর্ণগুলো তো গুচ্ছাকারে একটার মতো কাজ করছে। কিন্তু এরা তো আবার নিজেদের মধ্যে উলট পালট করে সাজতে পারে। তাই 3টাকে নিজেদের মধ্যে সাজানো যাবে কত উপায়ে? 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। তাহলে এটা ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট, দুইটা কিন্তু কোনোটাই কমপ্লিট ঘটনা না, দুইটা মিলে একটা কমপ্লিট ঘটনা। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে সাজাতে হবে। এই জন্য এই 6 ফ্যাক্টরিয়াল যোগ 3 ফ্যাক্টরিয়াল না, এটা হবে গুণ 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, যেহেতু টোটালটা মিলে হচ্ছে একটা কমপ্লিট ঘটনা। ঠিক আছে, তাহলে আমরা আবার রিপিট করছি, 3টি স্বরবর্ণকে একটি বর্ণ কাউন্ট করলে আমাদের টোটাল বর্ণ হয়ে যায় 5টা ব্যঞ্জনবর্ণ, আর এখান থেকে একটা হয়ে যায় 6টা, যেটাকে 6টাকে সাজানো যায় 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। পরে 3টি স্বরবর্ণকে নিজেদের মধ্যে সাজানো যায় 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। এই হচ্ছে ট্রায়াঙ্গেল শব্দ। আমি আপনাদের কাছ থেকে রিপিট ফিডব্যাক নেব না, আমি ফিডব্যাক নেব পরে। আমি আরেকটা অঙ্ক করতেছি, এই ট্রায়াঙ্গেল এখানে থাকুক, আমি আরেকটা লিখি সায়েন্স, যেটা সেটা পরে আছে, সেম কোশ্চেন। সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকমের সাজানো যায়? প্রশ্নটা হচ্ছে এটা। কি প্রশ্ন? সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকমের সাজানো যায়। তাহলে এবার আসেন, আবারও আমি এখানে ভাঙ্গি। সায়েন্সে আছে কয়টা? 1 2 3 4 5 6 7। তাহলে এই যে এখানে 7টা লিখবেন। এখানে 2টা গ্রুপ, স্বরবর্ণ আছে 3টা, IEE অর্থাৎ 3 ভাওয়েল, আর কনসোনেন্ট কয়টা? 1 2 3 4, 4টা। তাহলে 4 কনসোনেন্ট। প্রথমে এই জিনিসটা সুন্দর করে আপনি আলাদা করবেন যে 7টা বর্ণের মধ্যে 4টা কনসোনেন্ট আছে, 3টা ভাওয়েল আছে। তাহলে 3টা ভাওয়েল যদি একত্রে থাকে তাহলে তারা মিলে হবে কয়টা? একটা। তাহলে 4 + 1 হয়ে গেল কয়টা? 5টা। তাহলে সাজবে কত রকমে? 5 ফ্যাক্টরিয়াল। এই যে আগের মতো, আগে ছিল কত? 6 ফ্যাক্টরিয়াল। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ট্রায়াঙ্গেল শব্দের কোনো রিপিট ছিল না। এবার দেখেন এই যে 5 ফ্যাক্টরিয়াল, এটা কাদের সাজানো? ব্যঞ্জনবর্ণ, কিন্তু স্বরবর্ণ তো একটা।
ব্যঞ্জনবর্ণ কয়টা? 4টা। তাহলে টোটাল সাজানোটা আসলে মূলত হচ্ছে কাদের? ব্যঞ্জনবর্ণের বেশি। তাহলে ব্যঞ্জনবর্ণ 4টার মধ্যে 2টা কিন্তু সি আছে। তো 2টা সি থাকার কারণে এটা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ ইনটু, এবার স্বরবর্ণ 3টাকে নিজেদের মধ্যে সাজাবেন না? 3টাকে সাজানো যাবে কত উপায়ে? 3 ফ্যাক্টরিয়াল। কিন্তু এর মধ্যে আবার কি 2টা ই আছে, তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এই হচ্ছে অ্যান্সার। এটার ফাইনাল অ্যান্সার আসে 180, সেটা উত্তর কত আসে এটা হচ্ছে পরের ব্যাপার। এবার আগে বলেন, ট্রায়াঙ্গেল এবং সায়েন্স 2টা শব্দ দিয়ে আমি পড়েছি। একটা শব্দ হচ্ছে রিপিট নাই, আর একটা শব্দ হচ্ছে রিপিট আছে। 2টারে কিন্তু একই কন্ডিশন, স্বরবর্ণগুলো একত্রে রেখে। এখন ওভারঅল জিনিসটা বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। মুছে ফেলছি, যেহেতু সবাই বুঝছেন তাহলে মুছে ফেলছি। এবার আপনার একটু আমি ছোট্ট ওয়ার্ড দেবো যেন একেবারে চূড়ান্ত অ্যান্সারটা দিতে পারেন, ঠিক আছে? একেবারে ছোট্ট ওয়ার্ড দেব। এই যে ছোট্ট ওয়ার্ড দিলাম, আমাদের বাংলাদেশের টপ ক্লাস প্লেয়ার সাকিব। এটার স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকমের সাজানো যায় একটু কমেন্ট করুন তো। সাকিব শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকমের সাজানো যায়? একেবারে সিম্পল দিলাম, প্র্যাকটিস করার জন্য আপনাদের শিটে আছে, এই জন্য পরে বড়গুলো করা হবে। আপনারা এটা একটু কমেন্ট করেন যে সাকিব শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকমের সাজানো যায়। একেবারে সংখ্যায় কমেন্ট করবেন, চূড়ান্ত সংখ্যায়। সময় বেশি দিলাম না, 30 সেকেন্ড। 30, 80, 48, 240। হ্যাঁ, আজকে প্রথম ম্যাথের ক্লাস। আমি নিজেও বলি, আমি নিজেও অঙ্কটা জানি না উত্তর কত, কারণ আমার হঠাৎ করে সাকিব শব্দটা নাম এসেছে, আমি দিয়েছি। আমার ম্যাক্সিমাম ক্লাসেই এক্সাম্পলগুলো হবে ইনস্ট্যান্ট, আমার যখন মাথায় আসে যেটা, ঠিক আছে? আমি স্পেসিফিক শিট ধরে ধরে অঙ্ক এটা আমার করানোর কখনোই নিয়ম ছিল না। অবশ্যই শিট টাইপগুলো প্যাটার্ন ফলো করি, মাঝে মধ্যে অঙ্ক শিট থেকেও নেই আপনাদের সুবিধার্থে, ঠিক আছে? কিন্তু আমার ক্লাসে এক্সাম্পলগুলো হবে উলট পালট হঠাৎ, তাহলে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পেরেছেন কিনা বোঝা যাবে। তো অনেকে 3টা উত্তর আসছে, যে 240, 48 আর হচ্ছে 80। এখন আমি একটু করে দেখি যে কি অবস্থা। এখানে 1, 2, 3, 4, 5, 6 টোটাল 6টা বর্ণ আছে। তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 2টা, দেখেন 2 ভাওয়েল আর 4টা কনসোনেন্ট। তাহলে এই 2টা ভাওয়েল যদি একত্রে থাকে, দেখেন স্বরবর্ণগুলো যদি একত্রে থাকে তাহলে এই 2টা মিলে হবে কয়টা? একটা। তাহলে 4 আর 1 কত? 5। তাহলে অ্যান্সারটা হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল ইনটু, পরে স্বরবর্ণ 2টাকে নিজেদের মধ্যে সাজানো যায় 2 ফ্যাক্টরিয়াল। আমরা 5 ফ্যাক্টরিয়াল মানে জানি 120, আর 2 ফ্যাক্টরিয়াল মানে জানি 2। অ্যান্সারটা হচ্ছে 240। তো যারা 240 উত্তর করতে পেরেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন। ফোর ফ্যাক্টরিয়াল কেন হবে? 5 ফ্যাক্টরিয়াল। যারা এই 4 ফ্যাক্টরিয়াল লিখেছেন তারা ভুল করেছেন। এই 4টা ব্যঞ্জনবর্ণ আর স্বরবর্ণ থেকে 2টা মিলে হয়ে যাবে একটা, তাহলে টোটাল হবে কিন্তু 5টা। এই যে 4 যোগ 1 5, 4টা যোগ 1টা মিলে হবে 5টা। তাহলে এটার ফ্যাক্টরিয়াল ইন্টু এটার ফ্যাক্টরিয়াল, তাহলে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 240 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো ঠিক আছে, একত্রে রেখে আশা করি আপনারা পেরেছেন, পারবেন। এবার আসেন একত্রে না রেখে বিন্যাস, ঠিক আছে? একত্রে না রেখে বিন্যাস। ডটার শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে কত রকমের সাজানো যায়? প্রশ্ন। পরের টাইপ 5, ঠিক আছে? শঙ্কর রয় ভাইয়া পিডিএফ দেন, লেকচার পিডিএফ ভাই আমি আগেই দিয়েছি। বিন্যাস সমাবেশের পুরো ক্লাসের কন্টেন্টের উপরে আমি একটা লেকচার পিডিএফ দিয়েছি, ঠিক আছে? আপনারা এটা গ্রুপে পাবেন, আজকে আমি সকালে দিয়েছি, এটা ডাউনলোড করে নিলেই হবে, ঠিক আছে? যেহেতু 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে, আমি 1.5 ঘন্টার মধ্যে শেষ করার টার্গেট, তো আশা করি আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। তো ডটার শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে কিংবা পাশাপাশি না রেখে
দেখেন একত্রে না রেখে কিংবা পাশাপাশি না রেখে, একত্রে রেখে আর পাশাপাশি রেখে যেমন সেম, আর একত্রে না রেখে আর পাশাপাশি না রেখে আপাতত সেম মনে করেন আপনাদের জন্য। এই অঙ্ক অনেক প্যাচ আছে। যারা অ্যাকচুয়াল সায়েন্সের স্টুডেন্ট, আমি যদি পড়াই এইখান থেকে আমি প্রথমে মাথা পাগল বানাতে পারবো, এরপরে মাথা ঠিক করাতে পারবো। কিন্তু আপনারা অনেকে বিভিন্ন গ্রুপের আছেন, আর্টস কমার্স সায়েন্স, এবং আপনাদের বিসিএস এর উপযোগী যে কোশ্চেনগুলো দরকার সেটাই পড়াবো। এই জন্য এটার এত বেশি ডিটেলস জানতে হবে না, আপনারা আপাতত জেনে রাখেন পাশাপাশি না রেখে আর একত্রে না রেখে সেম। ঠিক আছে, যদিও এখানে একটু প্যাচ আছে, ওইটুকু আপনাদের প্রয়োজন নেই, তাই আমি ওইদিকে যাচ্ছি না। ঠিক আছে, আপাতত মনে রাখেন পাশাপাশি না রেখে একত্রে না রেখে সেম। তাহলে আমার কোশ্চেনটা কি, ডটার শব্দটির স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কত রকম সাজানো যায়? এটার অ্যান্সারটা হচ্ছে এই যে এটা লেখেন, একত্রে অবলিক পাশাপাশি না রেখে বিন্যাস সমান সমান মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। এই সূত্রটা আপনারা লিখেন, এটা দিয়ে অঙ্কটা করতে হবে। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড আমি ডিলিট করব না, ক্লাসটা গ্রুপে থাকবে। এখন অ্যাডমিন প্যানেল আশা করি রাখবে ক্লাসটা। ঠিক আছে, তো একত্রে কিংবা পাশাপাশি না রেখে বিন্যাস সমান সমান হচ্ছে মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। কি বলছি, মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। তাহলে আপনাকে অবশ্যই একত্রে রেখে বিন্যাস করতে হবে এবং মোট বিন্যাস করতে হবে, দুইটা। তাহলে আসেন একটু করি। ডটার শব্দটা কিন্তু ট্রায়াঙ্গেলের মতোই। এই যে ট্রায়াঙ্গেল যে বৈশিষ্ট্য ঠিক সেম বৈশিষ্ট্যের, 8টা করে লেটার আছে, 5টা কনসোনেন্ট, 3টা ভাওয়েল, সেম। অতএব ডটারও ইউজ করতে পারে, ট্রায়াঙ্গেলও ইউজ করতে পারে। এটা ইন্টারমিডিয়েট কোনো বইয়ে ট্রায়াঙ্গেল দিয়ে করা, কোনো বইয়ে ডটার দিয়ে করা, পাশাপাশি না রেখে একত্রে না রেখে। ঠিক আছে, তো যেহেতু এই বৈশিষ্ট্য, তাহলে আমাদের মোট কত রকমের বিন্যাস করা যায়? 8টা, 1 2 3 4 5 6 7 8। তার মানে মোট বিন্যাসটা হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, মাইনাস একত্রে রেখে বিন্যাস। তাহলে এটা কত করছিলাম ভাইয়া? স্যার 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। কিভাবে? এই যে 3টা ভাওয়েল মিলে যদি হয় একটা, তাহলে 5 যোগ 1 হয়ে যাবে 6টা, সাজানো যাবে 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 3টা ভাওয়েলকে নিজেদের মধ্যে 3 ফ্যাক্টরিয়াল। এই হচ্ছে আমাদের অ্যান্সার, মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। কি বলছি? মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। তো আমরা আজকের ক্লাসের শুরুতে যেমন অনেকটুকু বেসিক পড়েছি আলোচনা, তারপর অঙ্ক করেছি। আমি যদি শুধু বেসিকের উপর থাকতাম তাহলে অঙ্ক আজকে কম হতো, তখন ক্লাসটা আপনাদের কাছে এতটা ইফেক্টিভ মনে হতো না। এই জন্য আজকের ক্লাসে কিছুটা বেসিক পড়ে আমি 5টা টাইপ পড়িয়েছি। আগামী দিন ক্লাসে শুরু করব ক্যালকুলেশন দিয়ে। আপনাদের কিভাবে ক্যালকুলেশন করবেন, ক্লাসে জয়েন হতে হতে আমি ক্যালকুলেশনগুলো দেখাবো, এরপরে টাইপ 6 থেকে শুরু করব। এবং টাইপ 6 অবশ্যই ওইখান থেকে আরও প্যাচ শুরু হবে ধীরে ধীরে। আজকে পর্যন্ত ছিল সিম্পল, কালকে কিন্তু একটু প্যাচের দিকে যাব, বিশেষ অবস্থানে রেখে, তারপর হচ্ছে সংখ্যাবাচক সমস্যাগুলো। ঠিক আছে, সুনির্দিষ্ট অবস্থানে রেখে, অবস্থান পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, এগুলোর মধ্যে কী পার্থক্য, ভাষাগত সমস্যাগুলো কেন হয়, অঙ্কের ডিফারেন্সগুলো কি, এই জিনিসগুলো আমরা আগামী দিন পড়ব বিস্তারিত বিন্যাসের। ঠিক আছে, তো আজকে ক্লাস এইটুকু পর্যন্ত হচ্ছে, টাইপ 5 পর্যন্ত আজকে আমাদের হয়েছে। তো আশা করি যারা কিছু কিছু বুঝতে যদি সমস্যা হয়ে থাকে একটু ভিডিওটা একটু দেখে নেবেন। আর ওভারঅল আজকের ক্লাসটা কেমন লেগেছে আপনাদের একটু ফিডব্যাকটা আপনারা দিলে